নমস্কার, প্রাণীর কবি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। গোড়া উপন্যাসটি আপনারা ধারাবাহিকভাবে শুনছেন। যারা এখনও উপন্যাসটি শোনেননি তাদেরকে অনুরোধ করছি গোড়া উপন্যাসটি প্রথম থেকে শুনুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকে 54তম অধ্যায় থেকে শুরু করছি। গোড়ার মন তখন ভাবে আবিষ্ট ছিল। সুচরিতাকে সে তখন একটি ব্যক্তিবিশেষ বলিয়া দেখিতেছিল না, তাহাকে একটি ভাব বলিয়া দেখিতেছিল। ভারতের নারী প্রকৃতি সুচরিতা মূর্তিতে তাহার সম্মুখে প্রকাশিত হইল। ভারতের গৃহকে পুণ্যে, সৌন্দর্যে ও প্রেমে মধুর ও পবিত্র করিবার জন্যই ইহার আবির্ভাব। যে লক্ষ্মী ভারতে শিশুকে মানুষ করেন, রোগীকে সেবা করেন, তাপিকে সান্ত্বনা দেন, তুচ্ছকেও প্রেমের গৌরবে প্রতিষ্ঠান করেন, তিনি দুঃখে দুর্গতিতেও আমাদের দীনতমকেও ত্যাগ করেন নাই, অবজ্ঞা করেন নাই। যিনি আমাদের পূজারহা হইয়াও আমাদের অযোগ্যতমকেও এক মনে পূজা করিয়া আসিয়াছেন, যাহার নিপুণ সুন্দর হাত দুখানি আমাদের কাজে উৎসর্গ করা এবং যাহার চিরসহিষ্ণু ক্ষমাপূর্ণ প্রেম অক্ষয় দানরূপে আমরা ঈশ্বরের কাছ হইতে লাভ করিয়াছি, সেই লক্ষ্মীরই একটি প্রকাশকে গোরা তাহার মাতার পার্শ্বে প্রত্যক্ষ আসীন দেখিয়া গভীর আনন্দে ভরিয়া উঠিল। তাহার মনে হইতে লাগিল, এই লক্ষ্মীর দিকে আমরা তাকাই নাই, ইহাদের আমরা সকলের পিছনে ঠেলিয়া রাখিয়াছিলাম। আমাদের এমন দুর্গতির লক্ষণ আর কিছুই নাই। গোরার তখন মনে হইল, দেশ বলিতেই ইনি। সমস্ত ভারতের মর্মস্থানে প্রাণের নিকেতনে শতদল পদ্মের ওপর ইনি বসিয়া আছেন। আমরাই ইহার সেবক। দেশের দুর্গতিতে ইহারই অবমাননা। সে অবমাননায় উদাসীন আছি বলিয়া আমাদের পৌরষ আজ লঙ্ঘিত। গোরা নিজের মনে নিজে আশ্চর্য হইয়া গেছে। যতদিন ভারতবর্ষের নারী তাহার অনুভবগোচর ছিল না, ততদিন ভারতবর্ষকে সে যে কিরূপ অসম্পূর্ণ করিয়া উপলব্ধি করিতেছিল, ইতিপূর্বে তাহা সে জানিতই না। গোরার কাছে নারী যখন অত্যন্ত ছায়াময় ছিল, তখন দেশ সম্বন্ধে তাহার যে কর্তব্য বোধ ছিল, তাহাতে কি একটা অভাব ছিল। যেন শক্তি ছিল কিন্তু তাহাতে প্রাণ ছিল না, যেন পেশি ছিল কিন্তু স্নায়ু ছিল না। গোরা এক মুহূর্তেই বুঝিতে পারিল যে নারীকে যতই আমরা দূর করিয়া ক্ষুদ্র করিয়া জানিয়াছি, আমাদের পৌরুষও ততই শীর্ণ হইয়া মরিয়াছে। তাই কারাবাসের কিছু কিছু চিহ্ন গোরা শরীরে ছিল। পূর্বের চেয়ে সে অনেকটা রোগা হইয়া গেছে। জেলের অন্নে তাহার অশ্রদ্ধা ও অরুচি থাকাতে এই 1 মাস কাল সে প্রায় উপবাস করিয়াছিল। তাহার উজ্জ্বল শুভ্র বর্ণ পূর্বের চেয়ে কিছু ম্লান হইয়াছে। তাহার চুল অত্যন্ত ছোট করিয়া ছাঁটা হওয়াতেই মুখের কৃশতা আরও বেশি করিয়া দেখা যাইতেছে। গোরার দেহের এই শীর্ণতাই সুচরিতার মনে বিশেষ একটি বেদনাপূর্ণ সম্ভ্রম জাগাইয়া দিল। তাহার ইচ্ছা করিতে লাগিল প্রণাম করিয়া গোরার পায়ের ধুলা গ্রহণ করে। যে উদ্দীপ্ত আগুনের ধোঁয়া এবং কাঠ আর দেখা যায় না, গোরা সেই বিশুদ্ধ অগ্নিশিখাটির মতো তাহার কাছে প্রকাশ পাইল। একটি করুণা মিশ্রিত ভক্তির আবেগে সুচরিতার বুকের ভিতরটা কাঁপিতে লাগিল। তাহার মুখ দিয়া কোনো কথা বাহির হইল না। আনন্দময়ী কহিলেন, আমার মেয়ে থাকলে যে কি সুখ হতো, এবার তা বুঝতে পেরেছি গোরা। তুই যে কটা দিন ছিলি নে, সুচরিতা যে আমায় কত সান্ত্বনা দিয়েছে সে আর আমি কি বলবো। আমার সঙ্গে তো এদের পূর্বে পরিচয় ছিল না, কিন্তু দুঃখের সময় পৃথিবীর অনেক বড় জিনিস, অনেক ভালো জিনিসের সঙ্গে পরিচয় ঘটে। দুঃখের একটি গৌরব এবার বুঝেছি। দুঃখের সান্ত্বনা যে ঈশ্বর কোথায় কত জায়গায় রেখেছেন তা সবসময় জানতে পারিনি বলেই আমরা কষ্ট পাই। মা, তুমি লজ্জা করছো, কিন্তু তুমি আমার দুঃসময়ে আমাকে কত সুখ দিয়েছ, সে কথা আমি তোমার সামনে না বললেই বাঁচি কি করে। গোরা গভীর কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে সুচরিতার লজ্জিত মুখের দিকে একবার চাহিয়া আনন্দময়ীকে কহিল, মা, তোমার দুঃখের দিনে উনি তোমার দুঃখের ভাগ নিতে এসেছিলেন, আবার আজ তোমার সুখের দিনেও তোমার সুখকে বাড়াবার জন্য এসেছে। হৃদয় যাদের বড়, তাদেরই এইরকম অকারণ সৌহৃদ্য। বিনয় সুচরিতার সংকোচ দেখিয়া কহিল,
দিদি চোর ধরা পড়ে গেলে চতুর্দিক থেকে শাস্তি পায়। আজ তুমি এদের সকলের কাছে ধরা পড়ে গেছো, তারই ফল ভোগ করছো। এখন পালাবে কোথায়? আমি তোমাকে অনেক দিন থেকেই চিনি, কিন্তু কারো কাছে কিছু ফাঁস করিনি। চুপ করে বসে আছি, মনে মনে জানি বেশি দিন কিছুই চাপা থাকে না। আনন্দময়ী হাসিয়া কহিলেন, তুমি চুপ করে আছো বই কি? তুমি চুপ করে থাকবা ছেলে কি না? যেদিন থেকে ও তোমাদের জেনেছে সেই দিন থেকে তোমাদের গুণগান করে ওর আর আশ কিছুতেই মিটছে না। বিনয় কহিল, শুনে রাখো দিদি, আমি যে গুণগ্রাহী এবং আমি যে অকৃতজ্ঞ নই তার সাক্ষ্য প্রমাণ হাজির। সুচরিতা কহিল, ওতে কেবল আপনারই গুণের পরিচয় দিচ্ছেন। বিনয় কহিল, আমার গুণের পরিচয় কিন্তু আমার কাছে কিছু পাবে না। পেতে চান তো মার কাছে আসবেন। স্তম্ভিত হয়ে যাবেন ওর মুখে যখন শুনি, আমি নিজেই আশ্চর্য হয়ে যাই। মা যদি আমার জীবনচরিত লেখেন তাহলে আমি সকাল সকাল মরতেও রাজি আছি। আনন্দময়ী কহিলেন, শুনছো একবার ছেলের কথা? গোরা কহিল, বিনয়, তোমার বাপ মা সার্থক তোমার নাম রেখেছিলেন। বিনয় কহিল, আমার কাছে বোধ হয় তারা আর কোনো গুণ প্রত্যাশা করেননি, তাই জন্যই বিনয় গুণটির জন্য দোহাই পেরে গিয়েছেন, নইলে সংসারে হাস্যাস্পদ হতে পারতুম। এমনি করিয়া প্রথম আলাপের সংকোচ কাটিয়া গেল। বিদায় লইবার সময় সুচরিতা বিনয়কে বলিল, আপনি একবার আমাদের ওদিকে যাবেন না? সুচরিতা বিনয়কে যাইতে বলিল, গোরাকে বলিতে পারিল না। গোরা তাহার ঠিক অর্থটা বুঝিল না। তাহার মনের মধ্যে একটা আঘাত বাজিল। বিনয় যে সহজেই লোকের মাঝখানে আপনার স্থান করিয়া লইতে পারে, আর গোরা তাহা পারে না। এই জন্য গোরা ইতিপূর্বে কোনোদিন কিছুমাত্র খেদ অনুভব করে নাই। আজ নিজের প্রকৃতির এই অভাবকে অভাব বলিয়া বুঝিল। ৫৫তম অধ্যায়। ললিতার সঙ্গে তাহার বিবাদ প্রসঙ্গ আলোচনা করিবার জন্যই যে সুচরিতা বিনয়কে ডাকিয়া গেল, বিনয় তাহা বুঝিয়াছিল। এই প্রস্তাবটিকে সে শেষ করিয়া দিয়াছে বলিয়াই তো ব্যাপারটা শেষ হইয়া যায় নাই। তাহা যতক্ষণ আয়ু আছে ততক্ষণ কোনো পক্ষের নিষ্কৃতি হইতে পারে না। এতদিন বিনয়ের সকলের চেয়ে বড় ভাবনা ছিল গোরাকে আঘাত দিব কি করিয়া। গোরা বলিতে শুধু যে গোরা মানুষটি তাহাই নয়, গোরার যে ভাব, যে বিশ্বাস, যে জীবনকে আশ্রয় করিয়া আছে সেটাও বটে। ইহারই সঙ্গে বরাবর নিজেকে মিলাইয়া চলাই বিনয়ের অভ্যেসের এবং আনন্দের বিষয় ছিল। ইহার সঙ্গে কোনো প্রকার বিরোধ যেন তাহার নিজেরই সঙ্গে বিরোধ। কিন্তু সেই আঘাতের প্রথম সংকোচটা কাটিয়া গেছে। ললিতার প্রসঙ্গ লইয়া গোরার সঙ্গে একটা স্পষ্ট কথা হইয়া যাওয়াতে বিনয় জোর পাইল। ফোড়া কাটাইবার পূর্বে রোগীর ভয় ও ভাবনার অবধি ছিল না, কিন্তু অস্ত্র যখন পড়িল তখন রোগী দেখিল বেদনা আছে বটে, কিন্তু আরামও আছে, এবং জিনিসটাকে কল্পনায় যত সাংঘাতিক বলিয়া মনে হইয়াছিল ততটাও নয়। এতক্ষণ বিনয় নিজের মনের সঙ্গে তর্ক করিতে পারিতেছিল না, এখন তাহার তর্কের দ্বারও খুলিয়া গেল। এখন মনে মনে গোরার সঙ্গে তাহার উত্তর প্রত্যুত্তর চলিতে লাগিল। গোরার দিক হইতে যে সকল যুক্তি প্রয়োগ সম্ভব সেইগুলি মনের মধ্যে উত্থাপিত করিয়া তাহাদিগকে নানা দিক হইতে খণ্ডন করিতে লাগিল। যদি গোরার সঙ্গে মুখে মুখে সমস্ত তর্ক চলিতে পারিত, তাহা হইলে উত্তেজনা যেমন জাগিত তেমনি নিবৃত্ত হইয়াও যাইত। কিন্তু বিনয় দেখিল এ বিষয়ে গোরা শেষ পর্যন্ত তর্ক করিবে না। ইহাতেও বিনয়ের মনে একটা উত্তাপ জাগিল। সে ভাবিল, গোরা বুঝিবে না, বুঝাইবে না, কেবলই জোর করিবে। হ্যাঁ, জোরের কাছে মাথা হেট করিতে পারিবে না। বিনয় কহিল, যাহাই ঘটুক আমি সত্যের পক্ষে। এই বলিয়া সত্য একটি শব্দকে দুই হাতে সে বুকের মধ্যে আঁকড়িয়া ধরিল। গোরার প্রতিকূলে একটি খুব প্রবল পক্ষকে দাঁড় করানো দরকার। এই জন্য সত্যই যে বিনয়ের চরম অবলম্বন, ইহাই সে বারবার করিয়া নিজের মনকে বলিতে লাগিল। এমনকি সত্যকেই সে যে আশ্রয় করিতে পারিয়াছে, ইহাই মনে করিয়া নিজের প্রতি তাহার ভারী একটা শ্রদ্ধা জন্মিল। এই জন্য বিনয় অপরাহ্নে সুচরিতার বাড়ির দিকে যখন গেল তখন বেশ একটু মাথা তুলিয়া গেল। সত্যের দিকেই ঝুঁকিয়াছে বলিয়া তাহার এত জোর, না ঝোঁকটা আর কিছুর দিকে, সে কথা বিনয়ের বুঝিবার অবস্থা ছিল না। হরিমোহিনী তখন রন্ধনের উদ্যোগ করিতেছিলেন।
বিনয় সেখানে রন্ধনশালার দ্বারে ব্রাহ্মণ তনয়ের মধ্যাহ্ন ভোজনের দাবি মঞ্জুর করাইয়া উপরে চলিয়া গেল। সুচরিতা একটা সেলাইয়ের কাজ লইয়া সেদিকে চোখ নামাইয়া আঙ্গুলি চালনা করিতে করিতে আলোচ্য কথাটা পারিল। কহিল, দেখুন বিনয়বাবু, ভিতরকার বাধা যেখানে নেই সেখানে বাইরের প্রতিকূলতাকে কি মেনে চলতে হবে? গোরার সঙ্গে যখন তর্ক হইয়াছিল তখন বিনয় বিরুদ্ধ যুক্তি প্রয়োগ করিয়াছিল, আবার সুচরিতার সঙ্গে যখন আলোচনা হইতে লাগিল তখনও সে উল্টা পক্ষে যুক্তি প্রয়োগ করিল। তখন গোরার সঙ্গে তাহার যে কোনো মতবিরোধ আছে এমন কথা কে মনে করিতে পারে? বিনয় কহিল, দিদি, বাইরের বাধাকে তোমরাও তো খাটো করে দেখছো না। সুচরিতা কহিল, তার কারণ আছে বিনয়বাবু, আমাদের বাধাটা ঠিক বাইরের বাধা নয়। আমাদের সমাজ যে আমাদের ধর্মবিশ্বাসের উপরেই প্রতিষ্ঠিত, কিন্তু আপনি যে সমাজে আছেন সেখানে বন্ধন কেবলমাত্র সামাজিক বন্ধন। সেই জন্য যদি ললিতাকে ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করে যেতে হয় তো সেটাতে যত গুরুতর ক্ষতি, আপনার সমাজ ত্যাগে আপনার ততটা ক্ষতি নয়। ধর্ম মানুষের ব্যক্তিগত সাধনার জিনিস, তাহাকে কোনো সমাজের সঙ্গে জড়িত করা উচিত নহে। এই বলিয়া বিনয় তর্ক করিতে লাগিল। এমন সময় সতীশ একখানি চিঠি ও একটি ইংরাজি কাগজ লইয়া ঘরে প্রবেশ করিল। বিনয়কে দেখিয়া সে অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিল। শুক্রবারকে কোনো উপায় রবিবার করিয়া তুলিবার জন্য তাহার মন ব্যস্ত হইয়া উঠিল। দেখিতে দেখিতে বিনয়ে আর সতীশে মিলিয়া সভা জমিয়া গেল। এদিকে ললিতার চিঠি এবং তৎসহ প্রেরিত কাগজখানি সুচরিতা পড়িতে লাগিল। এই ব্রাহ্ম কাগজটিতে একটি খবর ছিল যে কোনো বিখ্যাত ব্রাহ্ম পরিবারে হিন্দু সমাজের সঙ্গে বিবাহ সম্বন্ধ ঘটিবার যে আশঙ্কা হইয়াছিল তাহা হিন্দু যুবকের অসম্মতিবশত কাটিয়া গিয়াছে। এই উপলক্ষে উক্ত হিন্দু যুবকের নিষ্ঠার সহিত তুলনা করিয়া ব্রাহ্ম পরিবারের শোচনীয় দুর্বলতা সম্বন্ধে আক্ষেপ প্রকাশ করা হইয়াছে। সুচরিতা মনে মনে কহিল, যেমন করিয়া হোক বিনয়ের সঙ্গে ললিতার বিবাহ ঘটাইতেই হইবে। কিন্তু সে তো এই যুবকের সঙ্গে তর্ক করিয়া হইবে না। ললিতাকে সুচরিতা তাহার বাড়িতে আসিবার জন্য চিঠি লিখিয়া দিল। তাহাতে বলিল না যে বিনয় এখানে আছে। কোনো পঞ্জিকাতেই কোনো শুক্রবারে রবিবার করিবার ব্যবস্থা না থাকায় সতীশকে স্কুলে যাইতে প্রস্তুত হইতে হইল। সুচরিতাও স্নান করিতে যাইতে হইবে বলিয়া কিছুক্ষণের জন্য অবকাশ প্রার্থনা করিয়া চলিয়া গেল। তর্কের উত্তেজনা যখন কাটিয়া গেল তখন সুচরিতার সেই একলা ঘরটিতে বসিয়া বিনয়ের ভিতরকার যুবা পুরুষটি জাগিয়া উঠিল। বেলা তখন 9টা, 9:30। গলির ভিতরে জনকোলাহল নাই। সুচরিতা লিখিবার টেবিলের উপর একটি ছোট ঘড়ি টিক টিক করিয়া চলিতেছে। ঘরের একটি প্রভাব বিনয়কে আবিষ্ট করিয়া ধরিতে লাগিল। চারিদিকে ছোট ছোট গৃহসজ্জাগুলি বিনয়ের সঙ্গে যেন আলাপ জুড়িয়া দিল। টেবিলের উপরকার পরিপাট্য সেলাইয়ের কাজ করা চৌকির ঢাকাটি, চৌকির নিচে পাদস্থানের কাছে বিছানো একটা হরিণের চামড়া, দেওয়ালে ঝোলানো 2-4টি ছবি, পশ্চাতে লাল শালু দিয়া মোড়া বই সাজানো, বইয়ের ছোট সেলফটি সমস্তই বিনয়ের চিত্তের মধ্যে একটি গভীরতর সুর বাজাইয়া তুলিতে লাগিল। সেই ঘরের ভিতরটিতে একটি কি সুন্দর রহস্য সঞ্চিত হইয়া আছে। এই ঘরে নির্জন মধ্যাহ্নে সখিতে সখিতে যে সকল মনের কথা আলোচনা হইয়া গেছে তাহাদের সলজ্জ সুন্দর সত্তা এখনো যেন ইতস্তত প্রচ্ছন্ন হইয়া আছে। কথা আলোচনা করিবার সময় কোনখানে কে বসিয়াছিল, কেমন করিয়া বসিয়াছিল তাহা বিনয় কল্পনায় দেখিতে লাগিল। ওই যে সেদিন বিনয় পরেশবাবুর কাছে শুনিয়াছিল, আমি সুচরিতার কাছে শুনিয়াছি ললিতার মন তোমার প্রতি বিরূপ নয়। এই কথাটিকে সে নানাভাবে নানা রূপে নানা প্রকার ছবির মতো করিয়া দেখিতে পাইল। একটা অনির্বচনীয় আবেগ বিনয়ের মনের মধ্যে অত্যন্ত করুণ উদাস রাগিনীর মতো বাজিতে লাগিল। যেসব জিনিসকে এমনতর নিবিড় গভীর রূপে মনের গোপনতার মধ্যে ভাষাহীন আভাসের মতো পাওয়া যায় তাহাদিগকে কোনো মতে প্রত্যক্ষ করিয়া তুলিবার ক্ষমতা নাই বলিয়া, অর্থাৎ বিনয় কবি নয়, চিত্রকর নয় বলিয়া তাহার সমস্ত অন্তঃকরণ চঞ্চল হইয়া উঠিল।
সে যেন কি একটা করিতে পারিলে বাঁচে, অথচ সেটা করিবার কোনো উপায় নাই। এমনি তাহার মনে হইতে লাগিল যে একটা পর্দা তাহার সম্মুখে ঝুলিতেছে, যাহা অতি নিকটে তাহাকে নিরতিশয় দূর করিয়া রাখিয়াছে। সেই পর্দাটাকে কি এই মুহূর্তে উঠিয়া দাঁড়াইয়া জোর করিয়া ছিঁড়িয়া ফেলিবার শক্তি বিনয়ের নাই? হরিমোহিনী ঘরে প্রবেশ করিয়া জিজ্ঞাসা করিল, বিনয় এখন কিছু জলখাবার খাইবে কিনা? বিনয় কহিল, না। তখন হরিমোহিনী আসিয়া ঘরে বসিলেন। হরিমোহিনী যতদিন পরেশবাবুর বাড়িতে ছিলেন ততদিন বিনয়ের প্রতি তাহার খুব একটা আকর্ষণ ছিল, কিন্তু যখন হইতে সুচরিতাকে লইয়া তাহার স্বতন্ত্র ঘরকন্না হইয়াছে তখন হইতে ইহাদের যাতায়াত তাহার কাছে অত্যন্ত অরুচিকর হইয়া উঠিয়াছিল। আজকাল আচারে বিচারে সুচরিতা যে সম্পূর্ণ তাহাকে মানিয়া চলে না, এই সকল লোকের সঙ্গদোষকেই তিনি তাহার কারণ বলিয়া ঠিক করিয়াছিলেন। যদিও তিনি জানিতেন বিনয় ব্রাহ্ম নয়, তবুও বিনয়ের মনের মধ্যে যে কোনো একটা হিন্দু সংস্কারের দৃঢ়তা নাই তাহা তিনি স্পষ্ট অনুভব করিতেন। তাই এখন তিনি পূর্বের ন্যায় উৎসাহের সহিত এই ব্রাহ্মণ তনয়কে ডাকিয়া লইয়া ঠাকুরের প্রসাদ অপব্যয় করিতেন না। আজ প্রসঙ্গক্রমে হরিমোহিনী বিনয়কে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা বাবা, তুমি তো ব্রাহ্মণের ছেলে, কিন্তু সন্ধ্যা অর্চনা কিছুই করো না। বিনয় কহিল, মাসি, দিনরাত্রি পড়া মুখস্থ করে করে গায়ত্রী সন্ধ্যা সমস্তই ভুলে গেছি। হরিমোহিনী কহিলেন, পরেশবাবুও তো লেখাপড়া শিখেছেন, উনি তো নিজের ধর্ম মেনে সকাল সন্ধ্যায় একটা কিছু করেন। বিনয় কহিল, মাসি, উনি যা করেন তা কেবল মন্ত্র মুখস্থ করে করা যায় না। ওর মতো যদি কখনো হই তবে ওর মতো চলব। হরিমোহিনী কিছু তীব্র স্বরে কহিলেন, ততদিন না হয় বাপ পিতামহর মতোই চলো না, না এদিক না ওদিক, কি ভালো? মানুষের একটা তো ধর্মের পরিচয় আছে নাকি? না রাম না গঙ্গা, মাগো এ কেমন তর! এমন সময় ললিতা ঘরে প্রবেশ করিয়াই বিনয়কে দেখিয়া চমকিয়া উঠিল। হরিমোহিনীকে জিজ্ঞাসা করিল, দিদি কোথায়? হরিমোহিনী কহিলেন, রাধারানী নাইতে গেছে। দিদি আমাকে ডেকে পাঠিয়েছিল। হরিমোহিনী কহিলেন, ততক্ষণ বসো না, এখনই এলো বলে। ললিতার প্রতিও হরিমোহিনীর মন অনুকূল ছিল না। হরিমোহিনী এখন সুচরিতাকে তাহার পূর্বের সমস্ত পরিবেষ্টন হইতে ছাড়াইয়া লইয়া সম্পূর্ণ নিজের আয়ত্ত করিতে চান। পরেশবাবুর জন্য মেয়েরা এখানে তেমন ঘন ঘন আসে না, একমাত্র ললিতাই যখন তখন আসিয়া সুচরিতাকে লইয়া আলাপ আলোচনা করিয়া থাকে। সেটা হরিমোহিনীর ভালো লাগে না। প্রায় তিনি উভয়ের আলাপে ভঙ্গ দিয়া সুচরিতাকে কোনো একটা কাজে ডাকিয়া লইয়া যাইবার চেষ্টা করেন। আজকাল পূর্বেকার মতো সুচরিতার পড়াশোনা অব্যাঘাতে চলিতেছে না বলিয়া আক্ষেপ প্রকাশ করেন। অথচ সুচরিতা যখন পড়াশোনায় মন দেয় তখন অধিক পড়াশোনা যে মেয়েদের পক্ষে অনাবশ্যক এবং অনিষ্টকর সে কথাও বলিতে ছাড়েন না। আসল কথা, তিনি যেমন করিয়াই হোক সুচরিতাকে অত্যন্ত ঘিরিয়া লইতে চান, কিছুতেই তাহা পারিতেছিলেন না। তাই সুচরিতার সঙ্গীদের প্রতি কখনো বা তাহার শিক্ষার প্রতি কেবলই দোষারোপ করিতেছেন। ললিতা ও বিনয়কে লইয়া বসিয়া থাকা যে হরিমোহিনীর পক্ষে সুখকর তাহা নয়, তথাপি তাহাদের উভয়ের প্রতি রাগ করিয়াই তিনি বসিয়া রহিলেন। তিনি বুঝিয়াছিলেন যে বিনয় ও ললিতার মাঝখানে একটি রহস্যময় সম্বন্ধ ছিল। তাই তিনি মনে মনে কহিলেন, তোমাদের সমাজে যেমন বিধিই থাক, আমার এ বাড়িতে এই সমস্ত নির্লজ্জ মেলামেশা, এইসব খ্রিস্টানি কাণ্ড ঘটিতে দিব না। এদিকে ললিতার মনেও একটা বিরোধের ভাব কণ্টকিত হইয়া উঠিয়াছিল। কাল সুচরিতার সঙ্গে আনন্দময়ীর বাড়িতে যাইতে সেও সংকল্প করিয়াছিল, কিন্তু কিছুতেই যাইতে পারিল না। গোরার প্রতি ললিতার প্রচুর শ্রদ্ধা আছে, কিন্তু বিরুদ্ধতাও অত্যন্ত তীব্র। গোরা যে সর্বপ্রকারেই তাহার প্রতিকূল, এ কথা সে কিছুতেই মন হইতে তাড়াইতে পারে না। এমনকি যেদিন গোরা কারামুক্ত হইয়াছে সেই দিন হইতে বিনয়ের প্রতিও তাহার মনোভাবের একটা পরিবর্তন ঘটিয়াছে। কয়েকদিন পূর্বেও বিনয়ের প্রতি যে তাহার একটা জোর দখল আছে, এ কথা সে খুব স্পর্ধা করিয়াই মনে করিয়াছিল।
কিন্তু গোড়ার প্রভাবকে বিনয় কোনো মতেই কাটাইয়া উঠিতে পারিবে না। ইহা কল্পনা মাত্র করিয়াই সে বিনয়ের বিরুদ্ধে কোমর বাঁধিয়া দাঁড়াইল। ললিতাকে ঘরে প্রবেশ করিতে দেখিবা মাত্রই বিনয়ের মনের মধ্যে একটা আন্দোলন প্রবল হইয়া উঠিল। ললিতার সম্বন্ধে বিনয় কোনো মতেই সহজ ভাব রক্ষা করিতে পারে না। যখন হইতে তাহাদের দুইজনের বিবাহের সম্ভাবনার জনশ্রুতি সমাজে রটিয়া গেছে, তখন হইতে ললিতাকে দেখিবা মাত্রই বিনয়ের মন বিদ্যুৎ চঞ্চল চুম্বক শলাকার মতো স্পন্দিত হইতে থাকে। ঘরে বিনয়কে বসিয়া থাকিতে দেখিয়া সুচরিতার প্রতি ললিতার রাগ হইল। সে বুঝিল অনিচ্ছুক বিনয়ের মনকে অনুকূল করিবার জন্যই সুচরিতা তাহাকে লইয়া উঠিয়া পড়িয়া লাগিয়াছে, এবং এই বাঁকাকে সোজা করিবার জন্যই ললিতাকে আজ ডাক পাড়িয়াছে। সে হরিমোহিনীর দিকে চাহিয়া কহিল, দিদিকে বলো এখন আমি থাকতে পারছি না, আর একদিন সময় করে আসব। এই বলিয়া বিনয়ের প্রতি কটাক্ষপাত মাত্র না করিয়া দ্রুত বেগে সে চলিয়া গেল। তখন বিনয়ের কাছে হরিমোহিনী আর বসিয়া থাকা অনাবশ্যক হওয়াতে তিনিও গৃহকার্য উপলক্ষে উঠিয়া গেলেন। ললিতার এই চাপা আগুনের মতো মুখের ভাব বিনয়ের কাছে অপরিচিত ছিল না, কিন্তু অনেকদিন এমন চেহারা সে দেখে নাই। সেই যে এক সময়ে বিনয়ের সম্বন্ধে ললিতা তাহার অগ্নিবাণ উদ্যত করিয়াছিল, সেই দুর্দিন একেবারে কাটিয়া গিয়াছে বলিয়াই বিনয় নিশ্চিন্ত হইয়াছিল। আজ দেখিল সেই পুরাতন বাণ অস্ত্রশালা হইতে আবার বাহির হইয়াছে। তাহাতে একটু মরিচার চিহ্ন পড়ে নাই। রাগ সহ্য করা যায়, কিন্তু ঘৃণা সহ্য করা বিনয়ের মতো লোকের পক্ষে বড় কঠিন। ললিতা একদিন তাহাকে গোড়াগ্রহের উপগ্রহ মাত্র মনে করিয়া তাহার প্রতি কিরূপ তীব্র অবজ্ঞা অনুভব করিয়াছিল তাহা বিনয়ের মনে পড়িল। আজও বিনয়ের দ্বিধায় বিনয় ললিতার কাছে যে কাপুরুষ বলিয়া প্রতীয়মান হইতেছে, এই কল্পনায় তাহাকে অস্থির করিয়া তুলিল। তাহার কর্তব্য বুদ্ধির সংকোচকে ললিতা ভীরুতা বলিয়া মনে করিবে, অথচ এ সম্বন্ধে নিজের হইতে দুটো কথা বলিবারও সুযোগ তাহার ঘটিবে না। ইহা বিনয়ের কাছে অসহ্য বোধ হইল। বিনয়কে তর্ক করিবার অধিকার হইতে বঞ্চিত করিলে বিনয়ের পক্ষে গুরুতর শাস্তি হয়। বিনয় জানে সে তর্ক করিতে পারে, কথা গুছাইয়া বলিতে এবং কোনো একটা পক্ষ সমর্থন করিতে তার অসামান্য ক্ষমতা। কিন্তু ললিতা যখন তাহার সঙ্গে লড়াই করিয়াছিল, তখন তাহাকে কোনোদিন যুক্তি প্রয়োগ করিবার অবকাশ দেয় নাই। আজও সে অবকাশ তার ঘটিবে না। সেই খবরের কাগজখানা পড়িয়াছিল। বিনয় চঞ্চলতার আক্ষেপে সেটা টানিয়া লইয়া হঠাৎ দেখিল এক জায়গায় পেন্সিলের দাগ দিয়া চিহ্নিত। পড়িল এবং বুঝিল এই আলোচনা ও নীতি উপদেশ তাহাদের দুইজনকেই উপলক্ষ করিয়া। ললিতা তাহার সমাজের লোকের কাছে প্রতিদিন যে কিরূপ অপমানিত হইতেছে তাহা বিনয় স্পষ্ট বুঝিতে পারিল। অথচ এই অবমাননা হইতে বিনয় তাহাকে রক্ষা করিবার কোনো চেষ্টা করিতেছে না, কেবল সমাজতত্ত্ব লইয়া সূক্ষ্ম তর্ক করিতে উদ্যত হইয়াছে। ইহাতে ললিতার মতো তেজস্বিনী রমণীর কাছে যে সে কত অবজ্ঞাভাজন হইবে তাহা বিনয়ের কাছে সমুচিত বলিয়াই বোধ হইল। সমাজকে সম্পূর্ণ উপেক্ষা করিতে ললিতার যে কিরূপ সাহস তাহা স্মরণ করিয়া এবং এই দৃপ্ত নারীর সঙ্গে নিজের তুলনা করিয়া সে লজ্জা অনুভব করিতে লাগিল। স্নান সারিয়া এবং সতীশকে আহার করাইয়া স্কুলে পাঠাইয়া সুচরিতা যখন বিনয়ের কাছে আসিল, তখন বিনয় নিস্তব্ধ হইয়া বসিয়াছে। সুচরিতা পূর্ব প্রসঙ্গ উত্থাপন করিল না। বিনয় অন্ন আহার করিতে বসিল, কিন্তু তৎপূর্বে গণ্ডূষ করিল না। হরিমোহিনী কহিলেন, আচ্ছা বাছা, তুমি তো হিঁদুয়ানির কিছুই মানো না, তাহলে তুমি ব্রাহ্ম হলেই বা কি দোষ ছিল? বিনয় মনে মনে কিছু আহত হইয়া কহিল, হিঁদুয়ানিকে যেদিন কেবল ছোঁয়া খাওয়ার নিরর্থক নিয়ম বলেই জানব, সেদিন ব্রাহ্ম বলো, খ্রিস্টান বলো, মুসলমান বলো, যা হয় একটা কিছু হব। এখনো হিঁদুয়ানির উপর তত অশ্রদ্ধা হয়নি। বিনয় যখন সুচরিতার বাড়ি হইতে বাহির হইল, তখন তাহার মন অত্যন্ত বিকল হইয়াছিল। যাহাদিগকে ভালোবাসে তাদের শ্রদ্ধা ও আদরের জন্য বিনয় চিরদিন কাঙাল। নানা প্রকারে তাদের সৌহৃদ্য আকর্ষণ করিবার শক্তিও তাহার যথেষ্ট আছে। সেই বিনয় আজ অকস্মাৎ তাহার স্নেহ প্রীতির চিরঅভ্যস্ত কক্ষপথ হইতে এমন করিয়া বিক্ষিপ্ত হইয়া পড়িল কেন? এই কথাই সে নিজের মনে চিন্তা করিতে লাগিল।
এই যে সুচরিতার বাড়ি হইতে বাহির হইল, এখন কোথায় যাইবে তাহা ভাবিয়া পাইতেছে না। এক সময় ছিল যখন কোনো চিন্তা না করিয়া সহজেই সে গোড়ার বাড়ির পথে চলিয়া যাইত, কিন্তু আজ সেখানে যাওয়া তাহার পক্ষে পূর্বের ন্যায় যেমন স্বাভাবিক নয়। যদি যায় তবে গোড়ার সম্মুখে উপস্থিত হইয়া তাহাকে চুপ করিয়া থাকিতে হইবে। সে নীরবতা অত্যন্ত দুঃসহ। এদিকে পরেশবাবুর বাড়িও তাহার পক্ষে সুগম নয়। কেন যে এমন একটা অস্বাভাবিক স্থানে আসিয়া পৌঁছিলাম, ইহাই চিন্তা করিতে করিতে মাথা হেঁট করিয়া বিনয় ধীর পদে রাস্তা দিয়া চলিতে লাগিল। হেদুয়া পুষ্করিণীর কাছে আসিয়া সেখানে একটা গাছের তলায় সে বসিয়া পড়িল। এ পর্যন্ত তাহার জীবনে ছোট বড় যে কোনো সমস্যা আসিয়া উপস্থিত হইয়াছে, বন্ধুর সঙ্গে আলোচনা করিয়া তর্ক করিয়া তাহার মীমাংসা করিয়া লইয়াছে। আজ সে পন্থা নাই, আজ তাহাকে একলাই ভাবিতে হইবে। বিনয়ের আত্মবিশ্লেষণের শক্তির অভাব নাই। বাহিরের ঘটনার উপরেই সমস্ত দোষ চাপাইয়া নিজের নিষ্কৃতি লওয়া তার পক্ষে সহজ নয়। তাই সে একলা বসিয়া বসিয়া নিজেকেই দায়ী করিল। বিনয় মনে মনে কহিল, জিনিসটিও রাখিব, মূল্যটিও দিব না, এমন চতুরতা পৃথিবীতে খাটে না। একটা কিছু বাছিয়া লইতে গেলেই অন্যটাকে ত্যাগ করিতেই হয়। যে লোক কোনোটাকেই মনস্থির করিয়া ছাড়িতে পারে না, তাহারই আমার মতো দশা হয়। সমস্তই তাহাকে খেদাইয়া দেয়। পৃথিবীতে যাহারা নিজের জীবনের পথ জোরের সঙ্গে বাছিয়া লইতে পারিয়াছে, তাহারাই নিশ্চিন্ত হইয়াছে। যে হতভাগা এ পথ ভালোবাসে ও পথ ভালোবাসে, কোনোটা হইতেই নিজেকে বঞ্চিত করিতে পারে না, সে গম্যস্থান হইতেই বঞ্চিত হয়। সে কেবল পথের কুকুরের মতোই ঘুরিয়া বেড়ায়। ব্যাধি নিরূপণ করা কঠিন, কিন্তু নিরূপণ হইলেই যে তাহার প্রতিকার করা সহজ হয় তাহাও নয়। বিনয়ের বুঝিবার শক্তি খুব তীক্ষ্ণ, করিবার শক্তিরই অভাব। এই জন্য এ পর্যন্ত সে নিজের চেয়ে প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন বন্ধুর প্রতি নির্ভর করিয়া আসিয়াছিল। অবশেষে অত্যন্ত সংকটের সময় আজ সে হঠাৎ আবিষ্কার করিয়াছে, ইচ্ছা শক্তি নিজের না থাকিলেও ছোটখাটো প্রয়োজনে ধারে বরাতে কাজ চালাইয়া লওয়া যায়, কিন্তু আসল দরকারের বেলায় পরের তহবিল লইয়া কোনো মতেই কারবার করা চলে না। সূর্য হেলিয়া পড়িতেই যেখানে ছায়া ছিল সেখানে রৌদ্র আসিয়া পড়িল। তখন তরুতল ছাড়িয়া আবার রাস্তায় বাহির হইল। কিছু দূর যাইতেই হঠাৎ শুনিল, বিনয়বাবু, বিনয়বাবু। পরক্ষণে সতীশ আসিয়া তাহার হাত ধরিল। বিদ্যালয়ের পড়া শেষ করিয়া সতীশ তখন বাড়ি ফিরিতেছিল। সতীশ কহিল, চলুন বিনয়বাবু, আমার সঙ্গে বাড়ি চলুন। বিনয় কহিল, সে কি হয় সতীশবাবু? সতীশ কহিল, কেন হবে না? বিনয় কহিল, এত ঘন ঘন গেলে তোমার বাড়ির লোক যে আমাকে সহ্য করতে পারবে না। সতীশ বিনয়ের এই যুক্তিকে একেবারে প্রতিবাদের অযোগ্য জ্ঞান করিয়া কেবল কহিল, না, চলুন। তাহাদের পরিবার সঙ্গে বিনয়ের যে সম্বন্ধ আছে, সেই সম্বন্ধে যে কত বড় একটা বিপ্লব ঘটিয়াছে তাহা বালক কিছুই জানে না। সে কেবল বিনয়কে ভালোবাসে। এই কথা মনে করিয়া বিনয়ের হৃদয় অত্যন্ত বিচলিত হইল। পরেশবাবুর পরিবার তাহার কাছে যে একটি স্বর্ণলোক সৃষ্টি করিয়াছিল, তাহার মধ্যে কেবল এই বালকটিতেই আনন্দের সম্পূর্ণতা অক্ষুণ্ণ আছে। এই প্রলয়ের দিনে তাহার চিত্তে কোনো সংশয়ের মেঘ ছায়া ফেলে নাই, কোনো সমাজের আঘাত ভাঙন ধরাইতে চেষ্টা করে নাই। সতীশের গলা ধরিয়া বিনয় কহিল, চলো ভাই, তোমাকে তোমার বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিই। সতীশের জীবনে শিশুকাল হইতে সুচরিতা ও ললিতার যে স্নেহ ও আদর সঞ্চিত হইয়া আছে, সতীশকে বাহু দ্বারা বেষ্টন করিয়া বিনয় যেন সে মাধুর্যের স্পর্শ লাভ করিল। সমস্ত পথ সতীশ যে বহুতর অপ্রাসঙ্গিক কথা অনর্গল বকিয়া গেল, তাহা বিনয়ের কানে মধু বর্ষণ করিতে লাগিল। বালকের চিত্তে সরলতার সংস্রবে তাহার নিজের জীবনের জটিল সমস্যাকে কিছুক্ষণের জন্য সে একেবারে ভুলিয়া থাকিতে পারিল। পরেশবাবুর বাড়ির সম্মুখ দিয়াই সুচরিতার বাড়ি যাইতে হয়। পরেশবাবুর একতলায় বসিবার ঘর রাস্তা হইতেই দেখিতে পাওয়া যায়। সেই ঘরের সম্মুখে আসিতেই বিনয় সেদিকে মুখ না তুলিয়া থাকিতে পারিল না। দেখিল তাহার টেবিলের সম্মুখ পরেশবাবু বসিয়াছেন। কোনো কথা কইতেছেন কিনা বোঝা গেল না। আর ললিতা রাস্তার দিকে পিঠ করিয়া পরেশবাবুর চৌকির কাছে
একটি ছোট বেতের মোড়ার উপর ছাত্রটির মতো নিস্তব্ধ হইয়া আছে। সুচরিতার বাড়ি হইতে ফিরিয়া আসিয়া যে ক্ষোভে ললিতার হৃদয়কে অসহ্য রূপে অশান্ত করিয়া তুলিয়াছিল, সে তাহার নিবৃত্ত করিবার আর কোনো উপায় জানিত না। সে তাই আস্তে আস্তে পরেশবাবুর কাছে আসিয়া বসিয়াছিল। পরেশবাবুর মধ্যে এমনি একটি শান্তির আদর্শ ছিল যে অসহিষ্ণু ললিতা নিজের চাঞ্চল্য দমন করিবার জন্য মাঝে মাঝে তাহার কাছে আসিয়া চুপ করিয়া বসিয়া থাকিত। পরেশবাবু জিজ্ঞাসা করিতেন, কি ললিতা? ললিতা কহিত, কিছু নয় বাবা, তোমার এই ঘরটি বেশ ঠান্ডা। আজ ললিতা আহত হৃদয়টি লইয়া তাহার কাছে আসিয়াছে, তাহা পরেশবাবু স্পষ্ট বুঝিয়াছিল। তাহার নিজের মধ্যেও একটি বেদনা প্রচ্ছন্ন হইয়াছিল। তাই তিনি ধীরে ধীরে এমন একটি কথা পাড়িয়াছিলেন যাহাতে ব্যক্তিগত জীবনের তুচ্ছ সুখ দুঃখের ভারকে একেবারে হালকা করিয়া দিতে পারে। পিতা ও কন্যার এই আলোচনার দৃশ্যটি দেখিয়া মুহূর্তের জন্য বিনয়ের গতিরোধ হইয়া গেল। সতীশ কি বলিতেছিল তাহা তাহার কানে গেল না। সতীশ তখন তাহাকে যুদ্ধবিদ্যা সম্বন্ধে নানা অত্যন্ত দুরূহ প্রশ্ন জিজ্ঞাসা করিতেছিল। একদল বাক্যে অনেকদিন ধরিয়া শিক্ষা দিয়া সপক্ষে সৈন্যদলের প্রথম সারে রাখিয়া যুদ্ধ করিলে তাহাদের জয়ের সম্ভাবনা কিরূপ, ইহাই তার প্রশ্ন ছিল। এতক্ষণ তাহাদের প্রশ্নোত্তর অবাধ্যে চলিয়া আসিয়াছিল। হঠাৎ এইবার বাধা পাইয়া সতীশ বিনয়ের মুখের দিকে চাহিল। তাহার পরে বিনয়ের দৃষ্টি লক্ষ্য করিয়া পরেশবাবুর ঘরের দিকে চাহিয়া সে উচ্চস্বরে বলিয়া উঠিল, ললিতা দিদি, ললিতা দিদি, এই দেখো, আমি বিনয়বাবুকে রাস্তা থেকে ধরে এনেছি। বিনয় লজ্জায় ঘামিয়া উঠিল। ঘরের মধ্যে এক মুহূর্তে ললিতা চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। পরেশবাবু রাস্তার দিকে মুখ ফিরিয়া দেখিলেন সব শুদ্ধ একটা কাণ্ড ঘটিয়া গেল। তখন বিনয় সতীশকে বিদায় করিয়া পরেশবাবুর বাড়িতে উঠিল। তাহার ঘরে প্রবেশ করিয়া দেখিল ললিতা চলিয়া গেছে। তাহাকে সকলেই শান্তিভঙ্গকারী দস্যুর মতো দেখিতেছে, এই মনে করিয়া সে সংকুচিত হইয়া চৌকিতে বসিল। ঠিক স্বাস্থ্য ইত্যাদি সম্বন্ধে সাধারণ মিষ্টালাপ শেষ হইতেই বিনয় একেবারেই আরম্ভ করিল, আমি যখন হিন্দু সমাজের আচার বিচারকে শ্রদ্ধার সঙ্গে মানি নে এবং প্রতিদিনই তা লঙ্ঘন করে থাকি, তখন ব্রাহ্ম সমাজে আশ্রয় গ্রহণ করাই আমার কর্তব্য বলে মনে করছি। আপনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করি, এই আমার বাসনা। এই বাসনায় সংকল্প আর 15 মিনিট পূর্বেও বিনয়ের মনে স্পষ্ট আকারে ছিল না। পরেশবাবু ক্ষণকাল স্তব্ধ থাকিয়া কহিলেন, ভালো করে সকল কথা চিন্তা করে দেখেছে তো? বিনয় কহিল, এর মধ্যে আর তো কিছু চিন্তা করবার নেই, কেবল ন্যায় অন্যায়টাই ভেবে দেখবার বিষয়। সেটা খুব সাদা কথা। আমরা যে শিক্ষা পেয়েছি তাতে কেবল আচার বিচারকেই অলঙ্ঘনীয় ধর্ম বলে আমি কোনো মতে অকপট চিত্তে মানতে পারিনি। সেই জন্যই আমার ব্যবহারে পদে পদে নানা অসঙ্গতি প্রকাশ পায়। যারা শ্রদ্ধার সঙ্গে হিঁদুয়ানিকে আশ্রয় করে আছে তাদের সঙ্গে জড়িত থেকে আমি তাদের কেবল আঘাতই দিই। এটা যে আমার পক্ষে নিতান্ত অন্যায় হচ্ছে তাতে আমার মনে কোনো সন্দেহ নেই। এমন স্থলে আর কোনো কথা চিন্তা না করে এই অন্যায় পরিহার করবার জন্যই আমাকে প্রস্তুত হতে হবে, নইলে নিজের প্রতি সম্মান রাখতে পারবো না। পরেশবাবুকে বুঝাইবার জন্য এত কথা প্রয়োজন ছিল না, কিন্তু এ কথা নিজেকেই জোর দিবার জন্য। সে যে একটা ন্যায় অন্যায় যুদ্ধের মধ্যেই পড়িয়া গেছে এবং এই যুদ্ধে সমস্ত পরিত্যাগ করিয়া ন্যায়ের পক্ষেই তাহাকে জয়ী হইতে হইবে, এই কথা বলিয়া তাহার বক্ষ প্রসারিত হইয়া উঠিল। মনুষ্যত্বের মর্যাদা তো রাখিতে হইবে। পরেশবাবু জিজ্ঞাসা করিলেন, ধর্ম বিশ্বাস সম্বন্ধে ব্রাহ্ম সমাজের সঙ্গে তোমার মতের ঐক্য আছে তো? বিনয় একটুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, আপনাকে সত্য কথা বলি, আগে মনে করতুম আমার বুঝি একটা কিছু ধর্ম বিশ্বাস আছে, তা নিয়ে অনেক লোকের সঙ্গে অনেক ঝগড়াও করেছি, কিন্তু আজ আমি নিশ্চয় জেনেছি ধর্মবিশ্বাস আমার জীবনের মধ্যে পরিণতি লাভ করেনি। এটুকু যে বুঝেছি সে আপনাকে দেখি। ধর্মে আমার জীবনের কোনো সত্য প্রয়োজন ঘটেনি এবং তার প্রতি আমার সত্য বিশ্বাস জন্মেনি বলেই আমি কল্পনা এবং যুক্তি কৌশল দিয়ে এতদিন আমাদের সমাজের প্রচলিত ধর্মকে নানা প্রকার সূক্ষ্ম ব্যাখ্যা দ্বারা কেবলমাত্র তর্ক নৈপুণ্যে পরিণত করেছি। কোন ধর্ম যে সত্য তা ভাববার আমার কোনো দরকার হয় না।
যে ধর্মকে সত্য বললে আমার জিত হয়, আমি তাকেই সত্য বলে প্রমাণ করে বেরিয়েছি। যতই প্রমাণ করা শক্ত হয়েছে, ততই প্রমাণ করে অহংকার বোধ করেছি। কোনোদিন আমার মনে ধর্মবিশ্বাস সম্পূর্ণ সত্য ও স্বাভাবিক হয়ে উঠবে কিনা তা আজও আমি বলতে পারিনি, কিন্তু অনুকূল অবস্থা এবং দৃষ্টান্তের মধ্যে পড়লে সেদিকে আমার অগ্রসর হবার সম্ভাবনা আছে, এ কথা নিশ্চিন্ত। অন্তত যে জিনিস ভিতরে ভিতরে আমার বুদ্ধিকে পীড়িত করে, চিরজীবন তারই জয় পতাকা বহন করে বেড়াবার হীনতা থেকে উদ্ধার পাব। পরেশবাবুর সঙ্গে কথা কইতে কইতে বিনয় নিজের বর্তমান অবস্থার অনুকূল যুক্তিগুলোকে আকার দান করিয়া তুলিতে লাগিল। এমনি উৎসাহের সঙ্গে করিতে লাগিল যেন অনেক দিনের তর্ক বিতর্কের পর সে এই স্থির সিদ্ধান্তে আসিয়া দৃঢ় প্রতিষ্ঠা লাভ করিয়াছে। তবু পরেশবাবু তাহাকে আরো কিছুদিনের সময় লইবার জন্য পীড়াপিড়ি করিলেন। তাহাতে বিনয় ভাবিল, তাহার দৃঢ়তার উপর পরেশবাবুর বুঝি সংশয় আছে, সুতরাং তাহার জেদ ততই বাড়িয়া উঠিতে লাগিল। তাহার মন যে একটি নিঃসন্দিগ্ধ ক্ষেত্রে আসিয়া দাঁড়াইয়াছে, কিছুতেই তাহার আর কিছু মাত্র হেলিবার টলিবার সম্ভাবনা নাই, ইহাই বারবার করিয়া জানাইল। পূর্বক্ষ হইতেই ললিতার সঙ্গে বিবাহের কোনো প্রসঙ্গই উঠিল না। এমন সময় গৃহকর্ম উপলক্ষে বরদা সুন্দরী সেখানে প্রবেশ করিলেন। যেন বিনয় ঘরে নাই এমনি ভাবে কাজ সারিয়া তিনি চলিয়া যাইবার উপক্রম করিলেন। বিনয় মনে করিয়াছিল পরেশবাবু এখনই বরদা সুন্দরীকে ডাকিয়া বিনয়ের নূতন খবরটি তাহাকে জানাইবে, কিন্তু পরেশবাবু কিছুই বলিলেন না। বস্তুত এখনো বলিবার সময় হইয়াছে বলিয়া তিনি মনেই করেন নাই। এই কথাটি সকলের কাছে গোপন রাখিতে তিনি ইচ্ছুক ছিলেন, কিন্তু বরদা সুন্দরী বিনয়ের প্রতি যখন সুস্পষ্ট অবজ্ঞা ও ক্রোধ প্রকাশ করিয়া চলিয়া যাইতে উদ্যত হইলেন, তখন বিনয় আর থাকিতে পারিল না। সে গমন উন্মুখ বরদা সুন্দরীর পায়ের কাছে মাথা নত করিয়া প্রণাম করিল এবং কহিল, আমি ব্রাহ্ম সমাজে দীক্ষা লাভ নেবার প্রস্তাব নিয়ে আজ আপনাদের কাছে এসেছি। আমি অযোগ্য, কিন্তু আপনারা আমাকে যোগ্য করে নেবেন, এই আমার ভরসা। শুনিয়া বিস্মিত বরদা সুন্দরী ফিরিয়া দাঁড়াইলেন এবং ধীরে ধীরে ঘরে আসিয়া প্রবেশ করিয়া বসিলেন। তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে পরেশবাবুর মুখের দিকে চাহিলেন। পরেশ কহিলেন, বিনয় দীক্ষা গ্রহণ করবার জন্য অনুরোধ করছেন। শুনিয়া বরদা সুন্দরীর মনে একটা জয়লাভের গর্ব উপস্থিত হইল বটে, কিন্তু সম্পূর্ণ আনন্দ হইল না কেন। তার ভিতরে ভিতরে ভারী একটা ইচ্ছা হইয়াছিল এবার যেন পরেশবাবুর রীতিমতো একটা শিক্ষা হয়। তাহার স্বামীকে প্রচুর অনুতাপ করিতে হইবে, এই ভবিষ্যৎবাণী তিনি খুব জোরের সঙ্গে বারবার ঘোষণা করিয়াছিলেন। সেই জন্য সামাজিক আন্দোলনে পরেশবাবু যথেষ্ট বিচলিত হইতেছিলেন না দেখিয়া বরদা সুন্দরী মনে মনে অত্যন্ত অসহিষ্ণু হইয়া উঠিতেছিলেন। হেনকালে সমস্ত সংকটের এমন সুচারুরূপে মীমাংসা হইয়া যাইবে, ইহা বরদা সুন্দরীর কাছে বিশুদ্ধ প্রীতিকর হয় নাই। তিনি মুখ গম্ভীর করিয়া কহিলেন, এই দীক্ষার প্রস্তাবটা আর কিছুদিন আগে যদি হতো, তাহলে আমাদের এত অপমান, এত দুঃখ পেতে হতো না। পরেশবাবু কহিলেন, আমাদের দুঃখ কষ্ট অপমানের তো কোনো কথা হচ্ছে না, বিনয় দীক্ষা নিতে চাইছেন। বরদা সুন্দরী বলিয়া উঠিলেন, শুধু দীক্ষা? বিনয় কহিলেন, অন্তর্যামী জানেন আপনাদের দুঃখ অপমান সমস্তই আমার। পরেশ কহিলেন, দেখো বিনয়, তুমি ধর্মের দীক্ষা নিতে যে চাচ্ছ সেটাকে একটা অবান্তর বিষয় করো না। আমি তোমাকে পূর্বেও একদিন বলেছি, আমরা একটা কোনো সামাজিক সংকটে পড়েছি, এই কথা কল্পনা করে তুমি কোনো গুরুতর ব্যাপারে প্রবৃত্ত হইও না। বরদা সুন্দরী কহিলেন, সে তো ঠিক কথা, কিন্তু তাও বলি, আমাদের সকলকে জালে জড়িয়ে ফেলে চুপ করে বসে থাকা ওর কর্তব্য নয়। পরেশবাবু কহিলেন, চুপ করে না থেকে চঞ্চল হয়ে উঠলে তালে আরো বেশি করে গ্রন্থি পড়ে। কিছু একটা করাকেই যে কর্তব্য বলে তা নয়, অনেক সময় কিছু না করাই হচ্ছে সকলের চেয়ে বড় কর্তব্য। বরদা সুন্দরী কহিলেন, তা হবে, আমি মূর্খ মানুষ, সব কথা ভালো করে বুঝতে পারি না। এখন কি স্থির হলো সেই কথাটা জেনে যেতে চাই, আমার অনেক কাজ আছে। বিনয় কহিল, পরশু রবিবারেই আমি দীক্ষা গ্রহণ করব,
আমার ইচ্ছা যদি পরেশবাবু কহিলেন, যে দীক্ষার কোনো ফল আমার পরিবার আশা করতে পারে সে দীক্ষা আমার দ্বারা হতে পারবে না। ব্রাহ্ম সমাজে তোমাকে আবেদন করতে হবে। বিনয়ের মন তৎক্ষণাৎ সংকুচিত হইয়া গেল। ব্রাহ্ম সমাজের দস্তুর মতো দীক্ষার জন্য আবেদন করার মতো মনের অবস্থা তো তাহার নহে। বিশেষত ললিতাকে লইয়া যে ব্রাহ্ম সমাজ তাহার সম্বন্ধে এত আলোচনা করিয়া যাইতেছে, কোন লজ্জায় কিসের ভাষায় সে চিঠি লিখিবে? সে চিঠি যখন ব্রাহ্ম পত্রিকায় প্রকাশিত হইবে তখন সে কেমন করিয়া মাথা তুলিবে? সে চিঠি গোড়া পড়িবে, আনন্দময়ী পড়িবেন। সে চিঠির সঙ্গে আর কোনো ইতিহাস থাকিবে না, তাহাতে কেবল এই কথাটুকু প্রকাশ পাইবে যে ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণ করিবার জন্য বিনয়ের চিত্ত অকস্মাৎ পিপাসু হইয়া উঠিয়াছে। কথাটা তো এতখানি সত্য নহে। তাহাকে আরো কিছুর সঙ্গে জড়িত করিয়া না দেখিলে তাহার তো লজ্জা রক্ষার আবরণটুকু থাকে না। বিনয়কে চুপ করিয়া থাকিতে দেখিয়া বরদা সুন্দরী ভয় পাইলেন। তিনি কহিলেন, উনি ব্রাহ্ম সমাজের তো কাউকে চেনেন না, আমরাই সব বন্দোবস্ত করে দেব। আমি আজ এখনই বানুবাবুকে ডেকে পাঠাচ্ছি, আর তো সময় নেই, পরশু যে রবিবার। এমন সময় দেখা গেল সুধীর ঘরের সামনে দিয়া উপরের তলায় যাইতেছে। বরদা সুন্দরী তাহাকে ডাকিয়া কহিলেন, সুধীর, বিনয় পরশু আমাদের সমাজে দীক্ষা নেবেন। সুধীর অত্যন্ত খুশি হইয়া উঠিল। সুধীর মনে মনে বিনয়ের একজন বিশেষ ভক্ত ছিল। বিনয়কে ব্রাহ্ম সমাজে পাওয়া যাইবে শুনিয়া তাহার ভারী উৎসাহ হইল। বিনয় যেরকম চমৎকার ইংরেজি লিখিতে পারে, তাহার যেরকম বিদ্যা বুদ্ধি, তাহাতে ব্রাহ্ম সমাজে যোগ না দেওয়াই তাহার পক্ষে অত্যন্ত অসঙ্গত বলিয়া সুধীরের বোধ হইত। বিনয়ের মতো লোক যে কোনো মতেই ব্রাহ্ম সমাজের বাইরে থাকিতে পারে না, ইহারই প্রমাণ পাইয়া তাহার বক্ষ স্ফীত হইয়া উঠিল। সে কহিল, কিন্তু পরশু রবিবারের মধ্যে কি হয়ে উঠবে? অনেককেই তো খবর জানাতে হবে। সুধীরের ইচ্ছা বিনয়ের এই দীক্ষাকে একটা দৃষ্টান্তের মতো সর্বসাধারণের সম্মুখে ঘোষণা করা হয়। বরদা সুন্দরী তখন কহিলেন, না না, এই রবিবারই হয়ে যাবে। সুধীর, তুমি দৌড়ে যাও, পানুবাবুকে শিগগিরই ডেকে আনো। যে হতভাগ্যের দৃষ্টান্তের দ্বারা সুধীর ব্রাহ্ম সমাজকে অজেয় শক্তিশালী বলিয়া সর্বত্র প্রচার করিবার কল্পনায় উত্তেজিত হইয়া উঠিতেছিল, তাহার চিত্ত তখন সংকুচিত হইয়া একেবারে বিন্দুবৎ হইয়া আসিল। যে জিনিসটা মনে মনে কেবল তর্কে যুক্তিতে বিশেষ কিছুই নহে, তাহারই বাহ্য চেহারাটা দেখিয়া বিনয় ব্যাকুল হইয়া পড়িল। পানুবাবুকে ডাক পাড়াইতেই বিনয় উঠিয়া পড়িল। বরদা সুন্দরী কহিলেন, একটু বসো, পানুবাবু এখনই আসবেন, দেরি হবে না। বিনয় কহিল, না, আমাকে মাফ করবেন। সে এই বেষ্টন হইতে দূরে সরিয়া গিয়া ফাঁকায় সকল কথা ভালো করিয়া চিন্তা করিবার অবসর পাইলে বাঁচে। বিনয় উঠিতেই পরেশবাবু উঠিলেন এবং তাহার কাঁধের উপর একটা হাত রাখিয়া কহিলেন, বিনয়, তাড়াতাড়ি কিছু করো না, শান্ত হয়ে স্থির হয়ে সকল কথা চিন্তা করে দেখো। নিজের মন সম্পূর্ণ না বুঝে জীবনের এত বড় একটা ব্যাপারে প্রবৃত্ত হইও না। বরদা সুন্দরী তার স্বামীর প্রতি মনে মনে অত্যন্ত অসন্তুষ্ট হইয়া কহিলেন, গোড়ায় কেউ ভেবে চিন্তে কাজ করে না, অনর্থ বাঁধিয়ে বসে, তারপরে যখন একেবারে দম আটকে আসে তখন বলেন বসে বসে ভাবো। তোমরা স্থির হয়ে বসে ভাবতে পারো, কিন্তু আমাদের যে প্রাণ বেরিয়ে গেল। বিনয়ের সঙ্গে সঙ্গে সুধীর রাস্তায় বাহির হইয়া পড়িল। রীতিমতো আহারে বসিয়া খাইবার পূর্বেই চাখিবার ইচ্ছা যেমন, সুধীরের সেই রূপ চঞ্চলতা উপস্থিত হইয়াছে। তাহার ইচ্ছা এখনই বিনয়কে বন্ধু সমাজে ধরিয়া লইয়া গিয়া সুসংবাদ দিয়া আনন্দ উৎসব আরম্ভ করিয়া দেয়। কিন্তু সুধীরের এই আনন্দ উচ্ছ্বাসের অভিঘাতে বিনয়ের মন আরো দমিয়া যাইতে লাগিল। সুধীর যখন প্রস্তাব করিল, বিনয়বাবু আসুন না, আমরা দুজনে মিলেই পানুবাবুর কাছে যাই, তখন সে কথায় কর্ণপাত না করিয়া জোর করিয়া তার হাত ছাড়িয়া বিনয় চলিয়া গেল। কিছু দূর যাইতেই দেখিল অবিনাশ তাহার দলের দুই একজন লোকের সঙ্গে হনহন করিয়া কোথায় চলিয়াছে। বিনয়কে দেখে অবিনাশ কহিল, এই যে বিনয়বাবু, বেশ হয়েছে, চলুন আমাদের সঙ্গে চলুন। বিনয় কহিল, কোথায় যাচ্ছ? অবিনাশ কহিল, কাশীপুরের বাগান ঠিক করতে যাচ্ছি, সেইখানেই গৌরমোহন বাবুর প্রায়শ্চিত্তের সভা বসবে।
বিনয় কহিল, না, আমার এখন যাবার জো নেই। অবিনাশ কহিল, সে কি কথা? আপনারা কি বুঝতে পারছেন না এটা কত বড় একটা ব্যাপার? নইলে গৌরমোহন বাবু কি এমন একটা অনাবশ্যক প্রস্তাব করতেন? এখনকার দিনে হিন্দু সমাজকে নিজের জোর প্রকাশ করতে হবে। এই গৌরমোহন বাবুর প্রায়শ্চিত্তে দেশের লোকের মনে কি একটা কম আন্দোলন হবে? এতে সমস্ত হিন্দু সমাজের উপরে খুব একটা কাজ হবে। লোকে বুঝতে পারবে এখনো আমরা বেঁচে আছি, বুঝতে পারবে হিন্দু সমাজ মরবার নয়। অবিনাশের আকর্ষণ এড়াইয়া বিনয় চলিয়া গেল।